আপনাদের সকলকে আবারও স্বাগত এস বাংলা ডিজিটাল। এস বাংলা ডিজিটাল আমরা তর্ক বিতর্ক নয় আলোচনায় বিশ্বাসী। তাই আজকে একটা সুস্পষ্ট বা আমরা বলতে পারি সাধারণ মানুষ হিসেবে একটা আলোচনা থাকবে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 পশ্চিমবঙ্গের মধ্যে একটা কালো অধ্যায়। কেন কালো অধ্যায় বললাম, তার কারণ আমরা জানি বর্তমান রাজ্য সরকারের আমলে কিন্তু এই এসএসসি এক্সাম, সেই এক্সাম সম্ভবত একটি হয়েছে এবং সেই এক্সামে সেই পরীক্ষায় যারা পরীক্ষার্থী ছিল চাকরি পাওয়ার পরও তাদের ভবিষ্যৎ কিন্তু এখন দোটানায় ফেসে আছে। তাদের কি হবে, কি করবে তারা, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এবার রাজ্যের প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু অবগত যে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে। আমরা সকলেই জানি 2016 সালের এই যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন জাগা শুরু হয় যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো না কোনোভাবে দুর্নীতি হয়েছে, যেটা এখন প্রমাণিত। এবং একই সাথে এখানে টাকা নিয়ে চাকরি দেওয়া, ওএমআর শিট থেকে শুরু করে চাকরি প্রার্থীদের লিস্ট যেটা রয়েছে সেটার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন, কারচুপি, এই সব কিছুর অভিযোগ আসার পর কিন্তু ইডির তরফ থেকে অর্থাৎ এনফোর্সমেন্ট যে ডিরেক্টর তাদের তরফ থেকে কিন্তু কি করা হচ্ছে, তদন্ত করা হয়, সিবিআই তদন্ত করা হয় এবং এই সব কিছু তদন্তের জেরে কিন্তু উঠে আসে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য। আমাদের সকলেরই মনে আছে এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, বিভিন্ন দেশের যে বিভিন্ন অংশ, সেখানে বা আমরা বলতে পারি চায়ের দোকান থেকে শুরু করে একেবারে রাজপথ, সব জায়গায় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা, তার বাড়িতে পাওয়া লক্ষাধিক কোটি কোটি টাকা। এই যে টাকাটা, সেই টাকাটা পাওয়ার পর থেকেই কিন্তু এই যে প্রশ্ন, সেই প্রশ্ন আরো জোরালো হয়ে যায়। পরবর্তী সময়ে এই শিক্ষা ব্যবস্থার সাথে, এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত যে সকল ব্যক্তিবর্গরা ছিলেন তাদের উপর কিন্তু তদন্তের একটা আমরা বলতে পারি পাহাড় নেমে আসে। বিভিন্ন ধরনের তদন্ত হয়, অবশেষে এই 2025 সালের শুরুর দিকে এসে কিন্তু দেখা যাচ্ছে যে সেই 2016 সালের যে কমপ্লিট প্যানেল, 26,000 চাকরি প্রার্থী, 26,000 যারা চাকরি করছিল, শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তাদের সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়। এবং এর আগে একটা কথা বলে রাখা ভালো, এর আগে কলকাতা হাইকোর্টে কিন্তু এই যে চাকরি প্রার্থীদের একটা যে কেস চলছিল, সেখানে কিন্তু মোটামুটি কিছু অংশকে বাদ দিয়ে যারা বাকি চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল যে এই কয়েকজন অযোগ্য, তো এই কয়েকজন মধ্যে বাকি যারা যোগ্য রয়েছে তারা চাকরিতে বহাল থাকে। কিন্তু তবুও সেটার উপর কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা যে কোনো কারণেই হোক না কেন সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়টা নিয়ে যান এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কিন্তু এই সম্পূর্ণ প্যানেল বাতিলের যে খবর, সেই খবরটা আসে এবং তা নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষক অশিক্ষক কর্মী তারা কিন্তু আন্দোলনে নামেন। পরবর্তী সময়ে যেটা দেখা হয় যে রাজ্যকে তারা একটা সময় বেঁধে দেয়, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যকে পুনরায় যে এসএসসি এক্সাম, সেই এক্সাম নিতে হবে, পুনরায় রিক্রুটমেন্ট করতে হবে। এবং সেই প্রসেসটা কিছুদিন যেতে না যেতেই যে আরেকটা জাজমেন্ট এলো, তারিখ ঠারিখ আমি কিছু বলছি না, তার কারণ এখন বিষয়টা হলো যে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা বোঝাটা খুব জরুরি। নির্দেশটা কি ছিল, যে যে সকল শিক্ষকরা দাগি নয়, চিহ্নিত নয়, যাদের এখনো শনাক্ত করা যায়নি যে তারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন কিনা, তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন কিনা, তারা যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীতে পড়াতেন, তারা পুনরায়, আমি যদি ভুল না হয়ে থাকি, 31শে ডিসেম্বর অবধি স্কুলে গিয়ে পড়াতে পারবেন। কিন্তু সত্যি বলতে গেলে এখানে কি ঘটনাটা ঘটলো আমরা যদি দেখি, এই যে শিক্ষকরা রয়েছে, যেটা আমার কলিগ যিনি রয়েছেন তার কথা একটা কথা, যে তাদের হাতে একটা ডেথ সার্টিফিকেট কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো অ্যাডভান্স, যে তোমাদের এই তারিখের মধ্যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে, এই তোমার ডেথ সার্টিফিকেট, তুমি যাও এবার কাজ করতে থাকো। আমি এইটা নিয়ে যখন আলোচনা করছিলাম আমি বলেছিলাম যেটা অনেকটা এইরকম যে কোনো একটা ব্যক্তি আমার বাড়িতে এসেছে, আমি তাকে বললাম যে সন্ধ্যাবেলায় তোমাকে ঝাঁটা পেটা করে আমি তাড়াবো, সেই সন্ধ্যা পর্যন্ত তুমি আমার বাড়িতে সুন্দর করে খাওয়া দাওয়া করে থাকো। এই বিষয়টা একজন শিক্ষক হিসেবে, যারা সবাই টাকা দিয়ে চাকরি নিয়েছে এরকমটাও নয়, আবার সবাই যে টাকা ছাড়াই চাকরি পেয়েছে এরকমটাও কিন্তু নয়। আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আমরা ভারতবাসী হিসেবে আমরা জানি চাকরি বাকরি কি অবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কেউ এসে আমাকে লিখে দিয়ে যেতে হবে, কেউ এসে আমাকে প্রমাণ দিয়ে যেতে হবে, এরকম কিন্তু কথা নয়। সেক্ষেত্রে এই যে শিক্ষকরা, সেই শিক্ষকরা আদৌ কি বিদ্যালয়ে যাবে?
আমরা জানি সামনের 30 তারিখ থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না পর্যন্ত নেক্সট নোটিফিকেশন আসছে ততদিন সময় পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ থাকবে। অর্থাৎ এইখানে মাঝখানে কিন্তু একটা গরমের ছুটি, সেখানে কিন্তু একটা সময় ছিল, যে সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট হোক বা যারা এই বিচারের সাথে ব্যবস্থার সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু না, এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটা একজন শিক্ষকের কাছে কতটা অপমানজনক বা কতটা ভালো সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। এবং আমরা যদি এই সকল আলোচনা থেকে দূরে চলে যাই, আজকে যে সকল শিক্ষকরা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যে বেআইনিভাবে পেয়েছে, তারা যে অপরাধী, এটাতে কোনো দ্বিতীয় রায় তো নেই। কিন্তু এই 26,000 চাকরি যাওয়ার কারণে, যেহেতু রিক্রুটমেন্ট নেই রাজ্যে, যেহেতু নতুন করে শিক্ষকরা রিক্রুট হচ্ছে না, নতুন করে শিক্ষকরা স্কুলে যাচ্ছে না, সেক্ষেত্রে এই 26,000 শিক্ষক স্কুল থেকে যাওয়ার ফলে স্কুল ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে আদতে বিচার ব্যবস্থা থেকে শুরু করে যারা শাসক রয়েছেন বা যারা বিরোধী রয়েছেন তাদের কি সত্যি কোনো মাথা ব্যথা রয়েছে? ছাত্র সমাজ যেভাবে ভেঙে পড়ছে, ছাত্র সমাজের শিক্ষায় যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পূরণ করার কি কোনো প্রকার উপায়ের কথা কি তারা ভেবেছে? আজকে ভেবে দেখুন, বিভিন্ন স্কুলের নিউজ আমরা যখন শুনছিলাম, যখন আমরা প্রথম শুনলাম যে শিক্ষকদের 26,000 শিক্ষক কমপ্লিট প্যানেলটাই বাতিল হবে, সেই সময় দেখা গিয়েছে যে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কান্না করে দিয়েছিল। তিনি বলছিলেন যে আমাদের বিদ্যালয়ের অর্ধেক শিক্ষক, আমাদের বিদ্যালয়ের প্রায় 4/1 শিক্ষক তারা চলে যাচ্ছে, তাদের চাকরি চলে যাচ্ছে, সেক্ষেত্রে এতগুলো ছাত্রকে আমরা ম্যানেজ কিভাবে করব? আমরা জানি রাজ্য শুধু নয়, আমাদের দেশের প্রত্যেকটা বিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক থাকা উচিত সেই পরিমাণ শিক্ষক নেই। ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাতে কোনো স্কুলেই বলতে গেলে 99% স্কুলে পড়াশোনা হচ্ছে না। এমনিতেই শিক্ষকের কমতি, তার মধ্যে এই ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থায় কতটা আঘাত আনতে পারে ভাবে দেখেছেন? প্রথম পরীক্ষা হলো, শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন তারা প্রাইভেট শিক্ষক হয়ে থাকুন বা প্রাইভেট টিউটর হয়ে থাকুন, বিদ্যালয় শিক্ষক হয়ে থাকুন বা যে কোনোভাবে যদি শিক্ষকতার সাথে যুক্ত থাকেন, তারা খুব ভালো করে জানেন এই যে প্রথম পরীক্ষাটা হলো রাজ্য জুড়ে, সেই পরীক্ষাটায় ছাত্ররা ঠিক কয়টা দিন, হাতে গোনা কয়টা দিন পেয়েছে পরীক্ষার পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে। এবং সামনে এই যে গরমের বন্ধটা, দীর্ঘকালীন বন্ধ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে সমস্যাটা হয়, দক্ষিণবঙ্গে যখন গরম শুরু হচ্ছে উত্তরবঙ্গে তখন সেইভাবে গরম নেই, তখন বন্ধ দিয়ে দেওয়া হচ্ছে। যখন খোলা হবে উত্তরবঙ্গে এতটা গরম থাকবে যে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারবে না। এই সকল বিভিন্ন ধরনের কারণে ছাত্ররা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দিকে কি সত্যিকার নজর রয়েছে? এবং আমার খুব ভালো করে হাইকোর্ট নয় এটা, সরি হাইকোর্টই হবে, হাইকোর্টের কোনো একটা জাজমেন্ট, সেই জাজমেন্টের কথা মনে পড়ে, যেখানে একজন জাজ তিনি বলছিলেন যে সত্যি বলতে শিক্ষকরাও ছাত্রদের কথা সেইভাবে ভাবে না, তারা শুধু নিজের চাকরিটা, নিজের টাকাটা সেই দিকে ভাবছেন। কোনো শিক্ষক কিন্তু ভাবছে না শিক্ষা ব্যবস্থার কি ক্ষতিগ্রস্তটা হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার কি ক্ষতিটা হচ্ছে। পরপর সিস্টেমেটিক ভাবে এই শিক্ষা ব্যবস্থার উপর যে আঘাতগুলো নেমে আসছে, আমরা এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে আমরা কিন্তু কোনোভাবেই এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টের বিরোধিতা করছি না। আমরা শুধু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এখানে প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা খুঁজে বার করার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থা, সেই প্রবলেমটা খুঁজে বার করার দায়িত্ব কিন্তু শাসকদের, সেই প্রবলেমটাকে খুঁজে বের করে সেটা নিয়ে আওয়াজ তোলার দায়িত্ব কিন্তু বিরোধীদের। কিন্তু তারা কি সেটা করছে? যেটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি পিওর পলিটিক্স। প্রত্যেকটা জায়গায় চায়ের দোকান থেকে শুরু করে রাজপথে যা হচ্ছে, তাদের সমস্যা শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই, তাদের সমস্যা শিক্ষা ব্যবস্থার ক্ষতি নিয়ে নেই, তাদের সমস্যা হচ্ছে পলিটিক্স নিয়ে। আজকে ভেবে দেখুন, যে সকল ব্যক্তিরাই এই যখন শিক্ষক নিয়োগ, এতগুলো শিক্ষকের চাকরি চলে যাবে তখন তারা কাঁদো কাঁদো হয়ে ঘুরে বেড়ালো, তাদেরও সত্যি কথা বলতে কি ছাত্রছাত্রীদের জন্য সত্যি কোনো দয়া মায়া ছিল? তারা কি ভাবছিল ছাত্রছাত্রীদের কথা? যারা অযোগ্য শিক্ষক তারা যদি ছাত্রছাত্রীদের পড়ায়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতো না? আর যারা দাঁত বের করে 420 বিষয় ঘুরে বেড়াচ্ছিল যে হই হই করে যে এতগুলো চাকরি চলে গেছে, তারাও কি সত্যি শিক্ষা ব্যবস্থার অনুরাগী? তারাও কি শিক্ষা অনুরাগী? কি মনে হয় এই এতগুলো শিক্ষকের মধ্যে যারা যোগ্য শিক্ষক ছিল, মানে সোজা কথা বলতে গেলে যে নাই মামার থেকে কানা মামা থাকা ভালো, সেই কানা মামা যারা ছিল তাদেরকে যখন সরিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটা হলো সেই নিয়ে কি তাদের কোনো প্রকার দুঃখ আপনারা দেখেছেন? বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই সকলের বিভিন্ন স্ক্যাম, দুর্নীতি, এই সকলের কারণে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে বসে সাধারণ মানুষ হারিয়ে ফেলছে তাদের প্রশ্ন করার অধিকার, ছাত্ররা হারিয়ে ফেলছে তাদের শিক্ষার অধিকার, এবং একই সাথে আমার আপনার মতো মানুষ হারিয়ে ফেলছে আমাদের নৈতিকতা। আজকের এই এপিসোডে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।